আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল রাতে ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় কিছু একটা ঘটেছে। আসুন আমরা জেনে নিই যে কি ঘটনা ঘটেছিল। গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার সহ সামরিক বাহিনীর উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনে গিয়েছিলেন। সময় সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা বলেন যে আপনি তো নির্বাচিত কোনো কেউ নয় যে আপনার দেশ সংস্কার করতে হবে। আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আপনি প্রথমে এবং আপনার একমাত্র দায়িত্ব হলো যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং আপনি কিভাবে কবে নির্বাচনটি অনুষ্ঠান করবেন সেই রোড ম্যাপটি কবে ঘোষণা করবেন? এই পর্যায়ে সেখানে ২ জন শিশু উপদেষ্টা উপস্থিত ছিল এবং তারা কথা বলতে গেলে একজন মেজর জেনারেল পদস্থ কর্মকর্তা উত্তেজিত হয়ে বলেন যে, "তোদের আমরা রাস্তা থেকে তুলে এনেছি। একদম কোনো কথা বলবি না। কথা বললে ঘাড় ধরে বের করে দেব।" এবং সেখানে ব্যাপক উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি, যারা ডক্টর ইউনূসকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিলেন, তারাও কিন্তু ডক্টর ইউনূসের উপরে রীতিমতো হতাশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং বেশ কয়েকটি দেশের অ্যা তারাকে বোঝাতে সক্ষম হয়েছে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এত কিছু ঘটে গেল, ডক্টর ইউনূস সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটি ডক্টর ইউনূসের মাধ্যমে করা সম্ভব নয়। ডক্টর ইউনূসের মাথা থেকে তাই তার আন্তর্জাতিক মুরব্বিরা হাত সরিয়ে নিয়েছে। ডক্টর ইউনূসের পায়ের নিচেও এখন কোনো মাটি নেই। কিন্তু তিনি কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। আমার খুব ১৯৭৫ সালের আগস্টের পরবর্তী ঘটনাগুলো মনে পড়ছে যে তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে যে খন্দকার মোশতাক যে দায়িত্ব নিয়েছিলেন দেশ পরিচালনার এবং তিনি তখন এই বঙ্গভবনে বঙ্গবন্ধুর খুনীদের নিয়ে ফুর্তি করতেন রাতে। তার একটা প্রেমিকা ছিল জেবা নামের। সেই প্রেমিকার সাথে তার সময় কাটাতেন। এসব করতে গিয়ে তিনি দেশটাকে আর চালাতে পারলেন না এবং তখন মাত্র ৮৪ দিনের মাথায় he was kicked out। হ্যাঁ? মীর জাফর মোশতাকের বিদায় হয়েছিল ৮৪ দিনের মাথায়। তো এই ইতিহাসগুলো আমরা যেন ভুলে না যাই। কিংবা আমরা যদি এরশাদের ক্ষমতা গ্রহণের কথা মনে করি যে ১৯৮২ সালে মার্চে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তার আগে কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের সাথেও কিন্তু তার বেশ কিছু টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল। তো সেই পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতির কিন্তু অনেক মিল আমরা দেখতে পাই। কালকে প্রাপ্ত শেষ খবর হলো যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ডক্টর ইউনূসকে আল্টিমেটাম দিয়ে এসেছে। তিনি ক্ষমতায় থাকবেন কিনা সেই আশঙ্কাও কিন্তু উকিঝুঁকি মারতে শুরু করেছে। এছাড়াও ডক্টর ইউনূসের একজন উপদেষ্টাকে নিয়ে ভীষণ আপত্তি উঠেছে সেনাবাহিনী সহ বিভিন্ন মহল থেকে এবং সেই উপদেষ্টা এখন খুবই চাপের মধ্যে আছেন এবং সবাই দাবি করছেন তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার ফোন, তার কার্যকলাপ সবকিছু উপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সো এই পরিস্থিতিতে আমরা একটু অপেক্ষা করি। দর্শক, ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, কিন্তু যেটা আমরা ধরতে পারছি না। কালকে রাতে অজিত দোভাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনিল চৌহান সঙ্গে সেন্ট্রাল আইবি, স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা, টোটাল 11 জন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলেন। এখন এই কথাটা নিশ্চয়ই মোদিজির সঙ্গে হয়েছে, তারপরে যাচ্ছেন। কারণ মোদিজি এর মধ্যে ঢোকেন নাই কারণে এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্ষমতায় নেই। যেটুকু আমি শুনেছি, প্রথমে শুনেছিলাম যে মোদিজি কথা বলবেন, আমি এ নিয়ে একটা ভিডিও করেছিলাম। পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদিজি সরাসরি তার সঙ্গে দেখা করবেন না। যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোভাল মারফত। এখন তাহলে কি মেসেজ গেল? যেখানে সিডিএস যাচ্ছেন
তিন বাহিনীর প্রধান, সঙ্গে এনএসএ। আপনাদের এনএসএ কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন, আপনাদের এনএসএ এখন কোথায় আছে, পরশুদিন কোথায় ছিলেন, গতকালকে আমি বলেছিলাম তিনি কি কি করছেন, কার জন্য কি কি করে বেড়াচ্ছেন, সেটা খবর নিন আপনারা। আমি আমার দেশের খবর বলি। তো এই যে দেখা করলেন এই 11 জন, কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না, তবে বড় কিছু একটা ঘটতে চলেছে, এটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। তার যে আঁচ পাওয়া যাচ্ছে, সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ বৈধ সরকার যাই হোক না কেন, মোহাম্মদ ইউনূসের সরকার, সেও তো খবরাখবর রাখে। তাদের যে ডিজিএফআই এবং তাদের যে গোয়েন্দা সংস্থা, তারা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। আওয়ামী লীগ তো নেই শুনছি, মাঠেই নেই, একেবারে গর্তে ঢুকে রয়েছে। তাদের জন্য বিশেষ সতর্কতা কেন? তার মানে ভেতরে ভেতরে কিছু আঁচ করছেন, বিশেষ কিছু হবে। আঁচটা ভয় ভালো, डरना अच्छा है, डर खत्म हो जाएगा तो सब कुछ खत्म हो जाएगा। এখন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আছে না, এরা এখন চুপচাপ রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে। আমি সব খবর রাখি, ভেতরে ভেতরে কাজ চলছে। তারা যে কোনো সময় ঢাকা অভিমুখে লং মার্চ করবে। সেদিন কিন্তু 20 লাখ মানুষ হবে, আমি বলে দিলাম। তাই কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে রুখতে পারবে না। সেদিনটা কবে তা আমি জানি না, তবে আওয়ামী লীগের ভূত, ছাত্রলীগের ভূত, যুবলীগের ভূত, এদের তাড়া পড়ে বেড়াচ্ছে। এমন তাড়া পড়ছে যে যুবলীগ আসছে এই শুনে একটা সমাবেশ থেকে হই হই করে দেদার ছুটে পালাচ্ছে, কিনা যুবলীগ আসছে বা ছাত্রলীগ আসছে, কেউ একটা আসছে, কিছু একটা খবর উঠে গেছে। তো এই খবরের পর মানে যা অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে ত্রাসেই অর্ধেক লোক খতম হয়ে যাচ্ছে। এবার যদি সত্যিকারের যদি আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাহলে এদের কি অবস্থা হবে? আর আমাদের এই যে ইউনূস সরকার, ইউনূস সম্পর্কে একটা ইত্তেফাক একটা খবর করেছিল, ইতিহাস কিভাবে ইউনূসকে মানে মনে রাখবে, এই ধরনের কিছু একটা করেছিল। তার কমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে, সেই মন্তব্যকে তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না। এই মন্তব্যগুলো অনেক আগেই আমার কাছে এসছে, আমার এক বন্ধু আমার ওখানে পাঠিয়ে দিয়েছেন। আবার একটা মন্তব্য করেছেন, ওইরকম বিতর্কিত মন্তব্য করেছেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? যে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান, বড়ে মিয়া और ছোটে মিয়া। বড়ে মিয়া বড়ে সন্ত্রাসবাদী, ছোটে মিয়া ছোটে সন্ত্রাসবাদী। কিন্তু ছোটে মিয়া ছোটে সন্ত্রাসবাদী হলে কি হবে? বড়ে মিয়ার ওপরে চলে যাচ্ছে। তার এখন এই যে কমেন্ট, আমি কিছু কিছু কমেন্ট যেগুলো মোটামুটি দেওয়া যেতে পারে সেই কমেন্ট গুলো দিচ্ছি। শেখ হাসিনা প্রসঙ্গে বা পরে ফিরে আসবো, মানে কি হচ্ছে না হচ্ছে পরে ফিরে আসবো, আগে এইটা পড়ে নি। লিখছে, তুই গুজববাজ, জাউরা, দেশের পোলা, তোর গালিমুতি দেব আমরা সারা দেশের জনগণকে। জনগণ রাজাকারের বাচ্চা, রাজাকার তোকে ভাগা দেবে জনগণ। সন্ত্রাসী কি ভারত না তোর নানির অমুক? লজ্জায় মাথা খাইছে এই লোকটা, শিয়ালের কাছে মুরগি। একটু সংশোধনী প্রয়োজন। সত্যটা হচ্ছে এই সন্ত্রাসী তৈরিতে একসাথে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান। একজন লিখেছে পাকিস্তান কেন, আরেকজনের খাবিসে খাবিস চেনে। এটাই আমেরিকা ইংল্যান্ডের সায়েন্স। তার একজন লিখেছে রতনে রতন চেনে।
একজন লিখেছে এখন সন্ত্রাসবাদীদের নিয়ে সন্ত্রাস দমন করবে সরকার। আর একজন লিখেছে নিজেদের দেশে সন্ত্রাসীদের থামাতে পারে না, তারা নাকি করবে বাইরের দেশে সন্ত্রাস দমন। ব্যাপারটা কেমন জানি হাস্যকর উপদেশটা। প্রথমে পালন, তারপরে দমন, এরকম হাজারো মন্তব্য। দেখুন, হাজারো মন্তব্য। আরো যেসব মন্তব্যগুলো আছে সেগুলো আবার পাতে দেওয়ার যোগ্য নয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকারের অবস্থাটা কি, মোটামুটি দেয়ালে পিঠ থেকে গেছে। সাদে খলিলুর রহমান দৌড়াচ্ছে, পাঁই করে দৌড়াচ্ছে। খলিলুর রহমানকে আরো দৌড়াতে হবে। আলটিমেটলি খলিলুর রহমান দেশে ফিরবেন কি, সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ চারদিকে যে আবহাওয়া না, খুব একটা সুবিধের লাগছে না। খলিলুর সব খবর রাখে, খুব শিয়ানা লোক একদম। এদিকে হয়েছে কি, কালকে যে মিটিংটার কথা বলছিলাম, কালকে 11 জন যে গেছিলেন তারা মোটামুটি 45 মিনিটের মতো মিটিং করেছেন। এখন মিটিং এ কি কথাবার্তা হয়েছে তা আমরা জানি না, কোনো খবরের কাগজেও প্রকাশিত হয় না এসব খবর। কিন্তু সিডিএস যখন গেছেন তখন বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে ভারতের সেনাবাহিনীর আর কোনো আস্থা নেই। যা করবে ভারতীয় সেনাবাহিনী করবে। এর আগে কিন্তু 3জন ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন এসে দেখা করে গিয়েছেন, সে খবরও আমি করেছিলাম। সিডিএস এই প্রথম এলেন, সঙ্গে অজিত দোভাল। এমনি অজিত দোভালের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক, একদম ব্যক্তিগত লেভেলের সম্পর্ক যেটা হয় সেই সম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক, ধমকাধমকির সম্পর্ক, শাসন অনুশাসনের সম্পর্ক। তো যাই হোক, যেটাই হোক না কেন, এখন ডক্টর ইউনূসের কিন্তু পায়ের তলায় মাটি নেই। তিনি বুঝতে পারছেন আওয়ামী লীগ খুব শিগগিরই মাঠে নামবে। আর ভেতরে ভেতরে কি কাজ চলছে, ভারত কি করছে, সেগুলো তো আমি বলবো না। সেগুলো আপনারা খোঁজ দিতে বলুন, আপনাদের মিডিয়াকে খোঁজ দিতে বলুন। আপনাদের মিডিয়া যথেষ্ট ভালো খবর রাখে এবং যথেষ্ট বুদ্ধিমান লোকজন ওখানে কিন্তু মিডিয়াতে আছে, এটা আমি বুঝতে পারি। তাদের যদি এখন হাত পা বেঁধে রেখে দেয় এরকম করে, তারপরে তারা কি করে করবে? নইলে একদিনে সরকারের চামড়া ছাড়িয়ে দিত এই মিডিয়া। যে সমস্ত লোকজন রয়েছে না মিডিয়ার, আমি তো দেখি যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও দেখেছিলাম, সরকারের চামড়া ছাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা এই মিডিয়ার আছে। তাই এই মিডিয়াকে দমন করে রাখতে হবে। সব থেকে মজার কথা হলো যে আমাদের এই যে আইনি উপদেষ্টা নজরুল ইসলাম আর এই ডাস্টবিন শফিক, তাদের কোনো খবর দিতে পারেন আপনি? দর্শক যদি কোনো খবর টবর দিতে পারেন আমায় একটু দেবেন তো কমেন্ট বক্সে। আমি কমেন্ট বক্স তো চেক করি, যদি কোনো খবর টবর পান আমায় দেবেন। কারণ এদের কোনো খবর আমি পাচ্ছি না। এরা যে ডুব সাঁতার দিয়ে কোথায় চলে গেছে আর ভেসে উঠছে না, এদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে ডক্টর ইউনূস একটা প্রচেষ্টা করেছিলেন, আমি শুধু ইঙ্গিতটুকু দিচ্ছি। ডক্টর ইউনূস একটা প্রচেষ্টা করেছিলেন যে বাংলাদেশ থেকে ভারত হয়ে এক্সিট উনি রুট নেবেন। সে এক্সিট রুট হয়তো উনি পাবেন না, তাই একটা বিমান পাক সরকারের একটা বিমান এনে রাখা হয়েছে স্ট্যান্ড বাই। যে কোনো দিন যে কোনো সময় এরা পালিয়ে যাবে। আর এই যে সমন্বয়ক আর উপদেষ্টাদের কচি সংসদ যাকে বলে, আজকে থেকে এদের নাম দিলাম কচি সংসদ। এই কচি সংসদ এরা কোথায় পালাবে, আমি শুধু সেটাই ভাবছি, এরা কোথায় পালাবে। তো শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো দেশে ফিরবেন, কবে ফিরবেন আমি জানি না। কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে চারদিকে,
আমার মনে হচ্ছে খুব একটা বেশি দেরি নেই। কারণ দেশের মানুষ বুঝে গিয়েছে যে এদেরকে দিয়ে হবে না, এরা মব সন্ত্রাসের মাধ্যমে এরা দেশ চালাতে চায়। ভারতবর্ষ যে অ্যারেঞ্জমেন্ট করছে ডক্টর ইউনূস, আপনার জন্য কফিনে শেষ পেরেকটি পোতা হচ্ছে। শুধু এখন সময়ের অপেক্ষা, আপনার পতনটা সময়ের অপেক্ষা। আর যারা ওই মূর্খের স্বর্গে বাস করছেন, তারা এখনো লিখে যাচ্ছেন গুজববাজ, ইনি কেবল গুজব ছড়ান। এই গুজব ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ওই 5 আগস্টের পর থেকে ওই পরিবর্তিত অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে এই গুজববাজ গুজব রটিয়ে রটিয়ে। এটাও কিন্তু আপনাদের মানতে হবে। তো যাই হোক, আরেকবার আমাকে গুজববাজ বলে ইনশাআল্লাহ বলে দিন। সবাই ভালো থাকবেন। আসলে বাংলাদেশের অনাচার, অত্যাচার, অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু শিখ হয়ে গেছেন। এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ চাননি। এই বাংলাদেশ গত 53 বছর 54 বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের, কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যেই কোনো দেশের চাইতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার 3 বার 4 বার আর্মি ইন্টারভেনশন হয়েছে, আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি। কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম। এমন সময় শকুনের দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে। এই বাংলাদেশের উত্থান, এই বাংলাদেশের পতন, এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব কিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। কেন থাকবে? বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয়, একটি গরিবের রাষ্ট্র ছিল। পাকিস্তানের পূর্বাংশ খুবই গরিব অঞ্চল। এই গরিব অঞ্চলের না আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোনো কিছুই নেই। যুদ্ধ করা তো দূরের কথা। এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারত যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলো, মুক্তি বাহিনীকে শেল্টার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতার একটি ভিত্তি তৈরি করে দিল। গত 54 বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে, নানান প্রকল্পে অনুদান দিয়েছে। বিশ্ব সভায় আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে। গত 17 বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল। সেই অবস্থায় শকুনের চোখ পড়ল বাংলাদেশের দিকে। এই শকুনেরা চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এখন ডক্টর ইউনূস বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে। এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি 30 বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল, ডিপি ওয়ার্ল্ডকে। তারপর ডেনিস কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল, যেটি দেওয়া হলো 40 বছরের জন্য। তারপর ডাবল মোরিং টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, সেটিও দিয়ে দেওয়া হলো লিজে। তার মানে বাংলাদেশের আছেটা কি? একটা সমুদ্র বন্দর, আরেকটি বিমানবন্দর। এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল। এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান করছেন, কিন্তু সত্যিকারের অনুসন্ধান যদি করেন তাহলে কিন্তু কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন। আমি যে কথাটি বলছিলাম, দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা এসেছিল, আমাদের এই বন্দরে পর্তুগিজরা এসেছিল, আমাদের এই বন্দরে ডাচরা এসেছিল। এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে। এই বাঙালি 190 বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেদিয়েছে, বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেদিয়েছে, বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাচদেরকে খেদিয়েছে। তারপর বহু সংগ্রাম তিতিক্ষার পর ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ হলো। সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া, ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি, সেই দেশটিকে আজকে ডক্টর ইউনূস
টুকরো টুকরো করে বিদেশিদের হাতে হাতে তুলে দিচ্ছে। তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সমুদ্র সীমার ভিতরে দেওয়া হবে। আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে। এখন শুনছি, খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য। তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না। ডক্টর ইউনূসকে যখন পাঠানো হয়, ডক্টর ইউনূসকে দুইটা এজেন্ডা দিয়ে পাঠানো হয়েছিল। ডক্টর ইউনূস কিন্তু নিজে আসেননি, তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে। এখন ডক্টর ইউনূসের প্রথম এজেন্ডাটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ করো, খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকাও, তাদেরকে একটা প্রেশার করো, অর্থাৎ সেটি হচ্ছে ভারত। ডক্টর ইউনূসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন। কি সফল হয়েছেন? তিনি অলরেডি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন। আর দ্বিতীয়টি তিনি সফল হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারবেন না। ভারত বিশাল শক্তি, পাকিস্তানকেই তাদের গণার সময় নাই, বাংলাদেশের কথা তো বাদই দিলাম। এখন এই ডক্টর ইউনূস এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের 7টি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন। তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি কয়টি 7টি অঞ্চলকে তিনি ল্যান্ডলকড হিসাবে বললেন। কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে, ঢাকাও তো ল্যান্ডলক, কারণ ঢাকার চারপাশে তো কোনো সমুদ্র নেই। তাহলে আপনি বোঝেন ব্যাপারটা। এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন, অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন, তাহলে গাজীপুরের কেমন লাগবে? গাজীপুর তো বাংলাদেশের অংশ। সুতরাং বন্দর চট্টগ্রামে যেটি আছে, মোংলাতে যেটি আসছে, সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয়, এটা পুরো বাংলাদেশের বন্দর। ভারত এত বড় সীমারেখা, তাদের সমুদ্র সীমা, ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক, এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কি করে? সুতরাং ডক্টর ইউনূসের এখানেও একটি চাল ছিল, এবং সেই চালটি দিয়ে ডক্টর ইউনূস ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে, এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য ডক্টর ইউনূস পাকিস্তান থেকে লোক ভাড়া করে এনেছে। লস্করে তৈয়বা ডক্টর ইউনূস অনুমোদন দিয়েছে, জৈশে মোহাম্মদী তাদেরকে অনুমোদন দিয়েছে, এবং তিনি কি করেছে? বলেছে তারা এখন আসতে আর ভিসা লাগবে না, এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে। বাংলাদেশের মতো জায়গায়, যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি, কিন্তু দেখা গেল একটি চুক্তি ও গোলামি চুক্তির কোনো বিন্দু মাত্র লেশ মাত্র কিছু নেই। ডক্টর ইউনূস একটি চুক্তিও বদলাতে পারেননি, বদলানোর চেষ্টাও করেননি। গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর, সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই বা ডক্টর ইউনূস বলেননি। কারণ ডক্টর ইউনূস জানেন তার এজেন্ডা দেশকে উন্নত করা নয়, দেশকে কবর দেওয়া। এর বিনিময়ে ডক্টর ইউনূস কি পেয়েছেন? দুইটি জিনিস। এক তো তিনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার ব্যবহার করছেন, তার 14 গোষ্ঠীকে এবং তার 14 পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন, তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মা পরিয়ে নিচ্ছেন। আরেক দিকে তিনি এই কন্ট্যাক্টগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এই হাতিয়ে নেওয়ার ভাগ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা, এবং পাচ্ছে এনসিপি। জামাতকেও দেয় কিনা জানি না, বিএনপির কপালে কিছুই নাই। এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়াও ডক্টর ইউনূসের একটি এজেন্ডা। তবে কবর দেওয়ার আগে ডক্টর ইউনূস বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা তিনি অনুসন্ধান করছেন। যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না, আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন। এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনূস, কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে? কোথায় আমার মাহফুজা নাম? কোথায় আমার ওই যে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব? কোথায় আপনারা? কোথায় আনু মোহাম্মদ? কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল বদরেরা? আজকে কিন্তু ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় অনুমোদন করছেন, আরেকদিকে 30-40 বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন। ছি বাংলাদেশ, ছি বাংলাদেশ, তুমি ঘুরে দাঁড়াও, তা না হলে তোমার অখণ্ডতাও থাকবে না, তোমার দেশের মানচিত্রও থাকবে না, তোমার প্রতিবেশীরা
অশান্তিতে থাকলে তুমিও শান্তিতে থাকবা না। ভালো থাকবে। হঠাৎ করে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সামরিক গোষ্ঠী এত তৎপর কেন? কিংবা বর্তমান ইউনূস সরকার জামাতকে পাশ কাটিয়ে বিএনপিকেই কেন এত প্রাধান্য দিচ্ছে? আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক যে সময় দেশের প্রশ্নে সব দলগুলো ঐক্যমত্য হয়ে বিদেশি আগ্রাসন শক্তিকে মোকাবেলা করার চেষ্টা করছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর এবং দেশীয় নদী বন্দরগুলো এগুলো যেন বিদেশিদের হাতে চলে না যায় সেটার দিকে ফোকাস দিচ্ছে, ঠিক ওই সময়ই ডক্টর ইউনূস একটা বিতর্কিত মন্তব্য করে বসেন সশস্ত্র বাহিনী দিবসে। তিনি বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং 25 তারিখে নয় 27 তারিখ থেকে বরং আমাদের স্বাধীনতা দিবস পালন করা উচিত। যদি সেটাই হয় তাহলে কি জাতির পিতা 2 দিন পর আমাদের শুনতে হবে ডক্টর ইউনূস ছিল? এরকম কিছু, যেখানে স্পষ্ট জিয়াউর রহমানের তৎকালীন স্বাধীনতার ঘোষণার যে অডিও সেখানে বলাই আছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আওয়ার গ্রেট লিডার, এই শব্দটা উনি বলেছিলেন। তবে সেখানে তো আর ডিসকাশন করার কোনো অবকাশই রাখে না যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই এবং বঙ্গবন্ধুর বলে যাওয়া শেষ কথা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথার উপর ভিত্তি করেই জিয়াউর রহমান অন্যান্য স্বাধীনতার পাঠকদের মতো তিনিও স্বাধীনতা পত্রটা পাঠ করেছিলেন। শুধু কালুরঘাট বেতার কেন্দ্র কেন, বাংলাদেশের যতগুলো মিডিয়া স্টেশন ছিল ওই সময় বেতার কেন্দ্র ছিল, প্রত্যেকটা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের নির্দেশ ক্রমে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে সেই যুদ্ধপত্র পাঠকরা। অর্থাৎ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। তিনিও অন্যান্য পাঠকদের মতো একজন পাঠক এবং তিনি সেটা দেশের স্বার্থে করেছেন। অবশ্যই তার কাজ প্রশংসনীয় ছিল, তবে সেই জিনিসটাকে ইস্যু করে যাতে আওয়ামী লীগ বিএনপি 90 সালের মতো ঐক্যবদ্ধভাবে বিদেশি গোষ্ঠীর বিরুদ্ধে কিংবা গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভূমিকা না রাখতে পারে, এই জন্যই ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনী দিবসে পরিকল্পিতভাবে এই পুরানা ঘা চুলকায়া আরো তাজা করছে। এখন কথা হচ্ছে কেন বলতেছি পুরানা ঘা চুলকায়া তাজা করছে? এই কারণে বলতেছি কারণ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক এবং ওই সময় বঙ্গবন্ধুর একচ্ছত্র লিডারশিপে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, কারণ তাকে ক্ষমতা দেওয়া হয় নাই, এইটার কারণেই তো সাধারণ জনগণ ক্ষুব্ধ ছিল। একই সাথে দীর্ঘ 23 বছরের বঞ্চনা, তো সব মিলিয়ে বঙ্গবন্ধু যখন বলে গেলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তারপরেই মূলত বাঙালি সামরিক গোষ্ঠী যারা ছিল, যারা পাকিস্তান সামরিক বাহিনীতে কাজ করত কিন্তু বাঙালি ছিল, পূর্ব বাংলায় বাড়ি ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে বাড়ি ছিল, তারা সরাসরি শেখ মুজিবুর রহমানের লিডারশিপে অনুগত্য প্রকাশ করে মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিল এবং মুক্তিযুদ্ধে সমর্থন করেছিল। এই ব্যক্তিগুলা যখন কাজ করা শুরু করলো তখন অনায়াসে যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। সুতরাং এই বিষয়টাকেই এখন হাতিয়ার করছে ইউনূস সরকার, যাতে করে 90-এর মতো গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই বিদেশি পরাশক্তিকে খেদানোর জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপি ঐক্যবদ্ধ হতে না পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। তড়িঘড়ি করে খলিলুর রহমান তিনি যখন ভারতে গেল মোটামুটি একটা বাস খায়াই আসছে, যদিও সেটা এখনো মিডিয়ার সামনে প্রকাশ করে নাই অ্যাকচুয়াল তাদের সঙ্গে কি মিটিং হয়েছে, তবে এটা কিন্তু পরিষ্কার যে সে একটা ভালো মতোই গুটুনি খেয়ে এসছে। তা না হলে যদি এটা পাকিস্তান পন্থীদের ফেভারে যাইতো এতক্ষণে দেখতেন যে বাংলাদেশে ভিন্ন রকম প্রেক্ষাপট তৈরি হতো। যেহেতু সেটা হয় নাই, সেহেতু বোঝাই যাচ্ছে যে তারা সেফ এক্সিটের জন্য এখন লাগেজ গুছানো শুরু করছে। তো এমন সময় শেষ পর্যায়ে ওদের হাতে একটা চাইল আছে, সেটা হলো জুলাই সনদ। এই জুলাই সনদের জন্য তারা একটা গণভোট ডাকবে। এই গণভোটটা তারা এই জন্যই দিবে যাতে ওই গণভোটকে কেন্দ্র করে তড়িঘড়ি করে জুলাই সনদের একটা পাকাপোক্ত বন্দোবস্ত যেন অস্থায়ীভাবে হলেও রেখে যাওয়া যায়, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার যখন সরকার চেঞ্জ হবে, আবার যখন প্রেক্ষাপট চেঞ্জ হবে, তখন এই বিষয়গুলো নিয়ে যাতে তারা ফিউচারে কাজ করতে পারে। তো পশ্চিমারা এগুলো দীর্ঘদিন ধরে ধরে জিয়া রাখে, এই কারণেই রাখে যাতে তারা ফিউচারে কাজ করতে পারে, এটা কমন। কিন্তু আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি? এই যে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, নির্বাচন কমিশনকে পক্ষপাত পুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে, এইটার পেছনে নীল নকশাটা এরকম, আপনারা খেয়াল করে দেখবেন, যদি একটা পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত পুষ্ট একটা নির্বাচন কমিশন পাওয়া যায় তাহলে মন মতো শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করা যাবে জামাত বিএনপির লোকজনদের। আর এভাবেই যদি তারা ওই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত বিএনপির লোকজনকে অধিষ্ঠিত করতে পারে, পরবর্তীতে কি করবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আবার পুনরায় সংবিধানের শ্রদ্ধা জানাবে, তারা জানায়া সরকারের অধীনে নির্বাচন দিবে, অর্থাৎ তাদের সরকারের অধীনে নির্বাচন দিবে। পরবর্তীতে কি হবে? একটা মেকি ইলেকশন, আবারও ওই ঘুরে ফিরে একই জিনিসই আসবে। আর নির্বাচন কমিশন এইভাবেই চলবে, একটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবেই চলবে। এই যে নির্বাচন কমিশনকে পক্ষপাত পুষ্ট করার জন্য এত পরিকল্পনা, এত জুলাই সনদ, এই গণভোট, এই সেই, এটা কিন্তু ঘুরে ফিরে ওই একটা জায়গায় এসে ঠেকতেছে, সেটা হলো নির্বাচন।
এবং নির্বাচনটা হবে পক্ষপাত পুষ্ট। এটার জন্য যে ধরনের নির্বাচন কমিশন দরকার এখন সেটাই বাস্তবায়ন করার জন্য ফোকাসড হয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখবেন শেষ মুহূর্তে এসে রিফাইন আওয়ামী লীগ একটা তৈরি করে দিয়ে 15 দিন সময় হয়তো হাতে রাখবে, তারপরে দেখবেন যে ঠাস করে একটা নির্বাচন দিয়ে তড়িঘড়ি করে তারা চলে যাওয়ার জন্য একটা লামসাম ইলেকশন দিয়ে দিবে এবং ওই ইলেকশনে বিএনপিকেই ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের মূলা ঝুলানো হচ্ছে। মূলা ঝুলানো হচ্ছে এই কথাটা এই কারণে বললাম, কারণ এই মূলাটা এই কারণেই ঝুলানো হচ্ছে যাতে করে বিএনপি সে ক্ষমতা পাওয়ার লোভে পড়ে হলেও আওয়ামী লীগের ন্যায্য আন্দোলনগুলোতে দেশের স্বার্থে সমর্থন না দেয়। হয়ে গেল ডিভাইড এন্ড রুলস। আর পশ্চিমারা তো এটাই চায়। সব মিলিয়ে বুঝতেই পারছেন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে যেন কোন রাষ্ট্রীয় ইস্যুতে জনসমাগমের কোন দৃশ্যপট তৈরির ক্ষেত্রে দেখা না যায় সেই ব্যবস্থাই তারা করছে এবং সেটাই ওদের আসল উদ্দেশ্য। কারণ আপনি আমি সাধারণ জনগণ